আপনি আমাকে চিনলেন কি করে রাদীপ সাহেব? প্রথম দেখাতে তো চিনতে পারেননি। প্রথম দিনে তো তানিশাকে তনিমা মনে করেছিলেন। সেটা তো তৃতীয় দেখা ছিল। যাই হোক, চিনতে পেরেছি আজকে। কিন্তু আমাদের তো প্রায় সবাই চিনতে ভুল করে। আমরা জমজ সত্ত্বেও আমাদের মধ্যে প্রায় 98% মিল বলে। এত মিল হলেও আপনার বোন আর আপনার পার্সোনালিটি ভিন্ন। কিন্তু কথা না বললে পার্সোনালিটি কিভাবে ধরা যায়? জানি না, তবে আমি বুঝতে পারি। আপনাদের আলাদা করা আমার জন্য অনেক সহজ। আপনি বেশিক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে কথা বলবেন না। আপনার কোনো দরকার আছে তাহলে বলে চলে যেতে পারেন। না হলে আপনার বাবা খারাপ মনে করবে সেদিনের মতো। এমনিতেও আপনার বোনের কথায় আপনার বাবা আমাকে মনে মনে বখাটে উপাধি দিয়ে ফেলেছেন। এরপর বেশ কিছু হলে বাড়ি ছাড়া করে না ফেলেন। আব্বাজান আধা ঘন্টা হলো অফিসের জন্য বেরিয়েছে। আব্বাজানকে এত ভয় পাওয়ার কিছু নেই। তিনি সেকেলে মানুষ। তার কিছু সেকেলে চিন্তা ভাবনা এখনো রয়ে গিয়েছে। আপনি ব্যাচেলার, সারাদিন দেখি অফিসে দৌড়ান, সামনের করিমের হোটেলে খান। ভাবলাম আপনার জন্য ভালো কিছু বানিয়ে আনি। আজকে না হয় ভালো কিছু খেয়ে অফিসে যাবেন। আমাকে এত কেন দেখেন? জানি না, হয়তো ভাগ্যের সুতোটা চোখে আপনার অবয়ব দেখায়। আসলে আমার অফিস ছুটি দিয়েছে 2 দিনের। তাহলে তো অনেক ভালোই হলো। আপনার জন্য চা নাস্তা এনেছি। কিন্তু এখন বলবেন না প্রয়োজন নেই। আমি বানিয়ে নিয়ে এসেছি, এখন এটা আপনাকে খেতেই হবে। আমি জানি আপনি এখনো নাস্তা খাননি। খাইনি, এখনই বানানোর চিন্তা করছিলাম। যাক, ভালোই হয়েছে। চাটা গরম গরম থাকতেই খেয়ে নেবেন। আসলে আসলে নকলে আপনার মনে কোনো কথা থাকলে বলে ফেলতে পারেন। নকলটাও বলতে পারেন, আসলটাও বলতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ, সকাল সকাল এত কষ্ট করে আমার জন্য নাস্তা বানিয়ে এনেছেন। এটা নকল কথাই বললেন। আমি জানি আসল কথা হচ্ছে আপনার আমার সাথে চা খাওয়ার অভিলাষ হচ্ছে। কি ঠিক বলিনি রাদীপ সাহেব? আপনার মনে হাজার প্রশ্ন হয়তো, কিন্তু সেই প্রশ্নগুলো আমি জানি না। তবে আপনার চোখ মুখ বলে দিচ্ছে আপনার মনে হাজার প্রশ্ন। প্রশ্নের বিষয়বস্তু আন্দাজ করতে পারছি হয়তো। মনে এই যে আমার হঠাৎ করে বদলে যাওয়া, এটাও একটা বিষয়বস্তু। আপনি হঠাৎ করে বদলে গিয়েছেন? কেন? আপনার মনে হচ্ছে না আমি হঠাৎ করেই বদলে গিয়েছি? ইয়াকুব হাসলো। হাসিটা সুন্দর, পবিত্র, নির্মল একটা হাসি। সে হাসিতে একটা অপ্রতিরোধ্য আকর্ষণ ছিল। আপনার সাথে আমি চা খাবো, তবে অন্য একদিন। তবে আপনি কি আমার একটা উপকার করতে পারবেন? আমি রাজশাহীর রাস্তাঘাট কিছুই চিনি না। চাইছিলাম কিছু স্থানীয় দর্শন ঘুরে বেড়াবো। আপনি কি আমার ট্যুর গাইড হতে পারবেন? এত অল্প দিনের পরিচয়, ট্যুর গাইড হিসেবে ফ্রিতে নিয়ে যাবেন নাকি? বেশি আবদার করে ফেললেন না? না না, আপনার খাওয়া ঘোরার সব খরচ আমার পক্ষ থেকে। সাথে আপনি চাইলে আপনার ছোট বোনকেও নিতে পারেন। সে আমার ছোট বোন না, বড় বোন। তাহলে আপনি ছোট? আমি তার 35 সেকেন্ডের ছোট। ঠিক আছে, তবে আপনাকে আমি সময় মতো টেক্সট করব। কিন্তু আমার নাম্বার? আমাকে আপনি সাধারণ মেয়ে ভাবলে ভুল করছেন। আমি অস্ত্র ছাড়া যুদ্ধের মাঠে নামার মতো বোকা নই। সময় মতো টেক্সট আপনার কোনো এক অ্যাকাউন্টে চলে যাবে। উনি কোন যুদ্ধের কথা বলছেন? আমি কিছু করেছি নাকি? ইসমাম অনেক কষ্টে সোফায় এসে বসেছে। মাথাটা এখনো যন্ত্রণা করছে জ্বরের তাপে। প্রিয়া এসে তার পাশে বসলো। মিষ্টি স্বরে বলল, আমি তোর জন্য তোর পছন্দের খাবারগুলো বানিয়ে এনেছি। সেগুলোর তো কোনো দরকার ছিল না। আমি তো এমনিতেও খেতে পারবো না। নানা সবজি সালাড বানিয়ে এনেছি। শুধু শুধু পরিশ্রম করেছিস, ধন্যবাদ। এত জ্বর কিভাবে হলো? এই তো একটু কাজে বাইরে বেরিয়েছিলাম, সামান্য বৃষ্টির পানি পড়েছিল তাই জ্বর হয়েছে। কি কাজ ছিল? এই তো মেজ মামার মেয়েকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। ওর তো পরীক্ষা শেষ হলো সবেমাত্র। মনে করলাম একটু বায়ু পরিবর্তন দরকার, তাই ঘুরিয়ে নিয়ে আসলাম। সেখানে এই বৃষ্টির খপ্পরে পড়ে ভিজে গিয়েছিলাম। প্রিয়া এক নজর আর চোখে দূরে দাঁড়িয়ে থাকা আজরাকে দেখে নিল। আজরা তার ফুপুর সাথে মেহমান আপ্যায়নে ব্যস্ত ছিল। প্লেটে কি যেন সাজাচ্ছে। সহসায় আজরার উপস্থিতি বিরক্তির কারণ হলো। হামিদ বলল, তোর মামাতো বোন, ওই পিচ্চিটা যাকে মাঝে মধ্যে তোদের বাসায় দেখা যেত, মিষ্টি একটা মেয়ে, এত বড় হয়ে গিয়েছে। আজরা তাদের সামনে এলো না। সবাই সেখানে কথা বলছে আর খাবার খাচ্ছে। আজরা একটা প্লেট নিয়ে সানার ঘরের দিকে যাচ্ছিল। তখনই বেসিনে হাত ধুতে এসেছিল প্রিয়া। আজরা পাশ দিয়ে যাওয়ার সময় সে আজরাকে ডেকে বলল, একটু দাঁড়াও আজরা, জি আপু, তোমার সাথে কথা আছে। কিছু বলবেন? সেদিন তুমি ফোন ধরেছিলে, তাই না? কিসের ফোন? সেদিন তুমি ফোন করে ইসমামের নামে তোমাকে জড়িয়ে উল্টোপাল্টা কথা বলেছিলে, তাই না? ও, ক্ষমা করবেন, আমি শুধু একটু দুষ্টুমি করেছিলাম। ক্ষমা করবেন, আর হবে না। আমি আসলে বুঝতে পারিনি সেটা আপনি ছিলেন, আর ফোনটা অসাবধানতাবশত রিসিভ হয়ে গিয়েছিল। তারপর আমি যখন কল কেটে দিয়েছি তখন আপনার নামটা দেখেছিলাম। তুমি কি আমাকে চেনো? আমি কে? হ্যাঁ, আপনি ইসমাম ভাইয়ের বান্ধবী।
তার বাইরেও আমার একটা পরিচয় আছে। ইসমাম আমাকে ভালোবাসে এবং আমি ওকে ভালোবাসি। ও, আমি সেটা জানতাম না। যাক ভালো, ভাইয়া তো আমাদেরকে কখনো বলেনি। সমস্যা নেই, আমি এটা সিক্রেট রাখবো। তোমার সিক্রেট রাখার প্রয়োজন নেই, তুমি চাইলেই সবাইকে বলে বেড়াতে পারো। আজরার কেন যেন নেতিবাচকতা অনুভব হলো এখানে। সে আর কথা বাড়ানোর ইচ্ছা পোষণ করলো না। আচ্ছা ঠিক আছে, আমি আসি। আজরার যেতে চাইলে প্রিয়া তার হাতের কবজি জোরে চেপে ধরলো। পরবর্তী সময় থেকে এই ধরনের মজা করবে না, অনেক বড় হয়েছো। পুরুষের নজর বোঝার ক্ষমতা তোমার থাকা উচিত। সব দুষ্টুমির পেছনে বয়সকে দোহা হিসেবে দাঁড় করাবে না। ইসমামের থেকে দূরে থাকবে। আজরা প্রচন্ড রেগে গেল, কিছুটা জোরালো গলায় বলল। আপনি যেমন বুঝছেন বিষয়টা তেমন না, হাতটা ছাড়ুন আমার। প্রিয়া তখনও হাত ছাড়লো না। আজরার ঝটকা দিয়ে তার হাতটা সরিয়ে নিল আর বলল, আমি আপনাকে ভালো মনে করতাম, খুবই মিষ্টি একটা মেয়ে ভাবতাম, কিন্তু আপনার মন মানসিকতা বেশ নোংরা। আগে নিজের নোংরা মন মানসিকতাকে ঠিক করুন। নিজের ভালোবাসার মানুষের গায়ে কলঙ্ক লাগাতে একটু কুণ্ঠা বোধ করলেন না। আর হ্যাঁ, আপনার ফোন ধরে ওভাবে কথা বলা উচিত হয়নি, তার জন্য আমি দুঃখিত। আপনার আর ইসমাম ভাইয়ের মধ্যে কি, সেগুলো একান্ত ব্যক্তিগত থাকাই সমীচীন। কথাগুলো বলে আজরা হনহন করে হেঁটে চলে গেল। না, রুমের দিকে গেল না, সে ছাদের দিকে চলে গেল। ছাদের দোলনায় বসে কাঁদছে আজরা। অপমান বোধের সহিত ক্রোধ মিশ্রিত হয়ে অশ্রুর রূপ নিল। প্রখর আত্মসম্মান বোধ মাথাচাড়া দিয়ে উঠল। প্লেটটা অগত্যা ছাদেই পড়ে রইল। চোখ মুখ মুছে নিচে নেমে গেল আর ইরাকে বলল, বাসায় যাচ্ছি, পরে আসবো আবার। কথাটা বলে ইরাকে উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে আজরা সদর দরজা পেরিয়ে দ্রুত পদক্ষেপে বাসা থেকে বেরিয়ে গেল। সবকিছু যেন চোখে ঘোলা দেখছে। প্রিয়া তাকে কি বাজে কথা বলেছে সেই সময়, তা মাথায় ঘুরঘুর করছে। ছি, আজরা তো এমন মেয়ে না। আজরার রাগে ক্ষোভে প্রচন্ড পরিমাণে কান্না পেল। একটা বাহিরের মেয়ে তার চরিত্রে প্রশ্ন তুলল। নিঃসন্দেহে বিশ্রী একটা ব্যাপার। ইয়াকুব দেখলো তার হোয়াটসঅ্যাপের নোটিফিকেশনের শব্দ পাওয়া যাচ্ছে। ফোন অন করে দেখলো এক অচেনা নম্বর থেকে মেসেজ। আমি আর 2 মিনিটের মধ্যে বের হচ্ছি, আপনি বের হন। আমরা আজকে পুটিয়া রাজবাড়িতে যাব। এখান থেকে যেতে প্রায় 1.5 ঘন্টা লাগবে, সেই অনুসারে প্রস্তুতি নিন। আমি কিন্তু একা যাচ্ছি না, আমার সাথে আরও কয়েকজন যাবে। কে কে যাবে? আমার ছোট ভাই আর আমার বড় বোন যাবে, সাথে আরও 2 জন যাবে, সেইগুলো সারপ্রাইজ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ইয়াকুব আয়নার সামনে দাঁড়িয়ে তার চুলগুলো সুন্দর করে ব্রাশ করে নিল। ডিপ পার্পল রঙের শার্ট, তার সাথে কালো প্যান্ট। শার্টটা পরিপাটি করে ইন করে রাখা। ফর্সা গায়ে শার্টটা দারুণ ফুটেছে। সাথে তার সবচেয়ে প্রিয় কালো রঙের সানগ্লাস। সানগ্লাসটার নাম বড়ই অদ্ভুত, প্লে বয়। অথচ যারা এই চশমাটা চোখে দেয় তাদের অধিকাংশ প্লে বয় হয় না বলে ইয়াকুবের ধারণা। প্লে বয় নাম রাখার কারণ কি সে আজও বুঝে না। সে দরজা দিয়ে বের হয়ে দরজাতে তালা লাগাতে লাগলো। হঠাৎ করে পেছন থেকে চুরির আওয়াজ তার কানে ভেসে এলো। পেছনে তাকাতেই দেখলো নীল হলুদের মিশেলে কুর্তি পরা তানিশাকে। ইয়াকুব আজকে এক দেখাতেই চিনে ফেললো, কিন্তু তানিশাকে দেখে আজ তার মধ্যে বিন্দু মাত্র মুগ্ধতা কাজ করলো না। তানিশাকে দেখে কখনোই মুগ্ধ হয়নি, এমনকি তানিশার আওয়াজটা খানিকটা কর্কশ। কিছুদিন পর উপলব্ধি করেছে তনিমা মানুষটা মিষ্টি, কোকিলের সুর থেকেও মিষ্টি, বাঁশির সুর থেকেও মিষ্টি। তার পেছনেই তনিমা বেরিয়ে এলো। তার পরনে একই পোশাক, তবে পোশাকটা যেন তার জন্যেই বানানো হয়েছে এমন মনে হলো। ইয়াকুব এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তানিশা গলা খাকারি দিল। ভাই, আপনার তালাটা হাত থেকে পায়ে পড়ে যাবে তো। ইয়াকুব তাড়াতাড়ি তালা লাগালো। তনিমা, ওরা দাঁড়িয়ে আছে নিচে, আমি যাচ্ছি। ঠিক আছে। তনিমা ইয়াকুবের দিকে এগিয়ে গেল। ইয়াকুব এক পা পিছিয়ে গেল। রাদীপ সাহেব, আমরা ঘুরতে যাচ্ছি, আপনার অফিসে না, তাই না? কথাগুলো বলে তনিমা বেশ কষ্ট করে খানিকটা উঁচু হয়ে ইয়াকুবের পরিপাটি চুলগুলো এলোমেলো করে দিল। ইয়াকুব হা হয়ে তাকিয়ে রইল। তনিমা কি করলো এগুলো? আরে আপনি কি করলেন? আমার চুলগুলো এলোমেলো করে দিলেন কেন? এলোমেলো চুলে আপনাকে আমার চোখে বেশি মানিয়েছে, তাই। তারপর তনিমা তার মোবাইলটা তার চেহারার সামনে ধরল। ইয়াকুব দেখলো আসলেই তো খানিকটা এলোমেলো চুলে মন্দ লাগছে না, বয়সটা বেশ কম লাগছে। এখন কি আপনার সাথে না, এটা এখন বড্ড বেমানান হয়েছে। আপনার সাথে হাত দেওয়ার মতো অধিকার এখনো হয়নি, তবে ইন না করলে বেশি সুন্দর লাগবে।
তারপর তনিমা তার ভাইয়ের হাত ধরে নেমে গেল। ইয়াকুব এখনো অবাক, এই মেয়েটা কি বলে গেল, তাকে সুদর্শন বলে গেল কি? তার কথায় ইয়াকুব শার্টের হাতাগুলো কুনুই পর্যন্ত গুটিয়ে নিল, তারপর ইন খুলে নিল, তারপর সিঁড়ি দিয়ে নামলো। নামার পর বেশ আশ্চর্য হলো, একই রকম চেহারা দেখতে দুজন পুরুষ দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে তানিশা একজনের হাত ধরে আছে, তার আরেকজন তনিমার খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে। শ্যামলার গায়ের রং, খাড়া নাক, লম্বা সুঠাম দেহি দুজন যুবক দাঁড়ানো। ইয়াকুব কিছু বলতে যাবে তার আগে ছেলে দুটোর মধ্যে যে তনিমার কাছাকাছি দাঁড়িয়ে ছিল সে এগিয়ে এলো, ইয়াকুবের সাথে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিল। কেমন আছেন? আপনি নিশ্চয়ই রাদীপ সাহেব তনিমাদের পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া। আমি ইয়াকুব রাদীপ ফার্সে। নামের পাশে সাহেব লাগানোটা অহেতুক। তা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আমি হচ্ছি ইয়ামিন আকবর, আর ও হচ্ছে তামিম আকবর, তনিমার বাবার বন্ধুর ছেলে। আমরা তারা যাদের সাথে ওদের বিয়ে ঠিক হয়ে আছে। বিয়ে ঠিক হয়ে আছে এই কথাটা শোনার পরই ইয়াকুবের মুখ পাশংটে হয়ে গেল। কেন যেন ঘুরতে যাওয়ার আগ্রহ বোধ করলো না, কেন সহসায় বিষণ্ণতার ঘন কালো মেঘ তার বলয় জুড়ে ধেয়ে এলো বুঝতে পারল না। তবুও কোনো রকম জোরপূর্বক হেসে বলল, ও, আপনাদের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। আপনারাও জমজ, বোঝা যাচ্ছে। আমরাও জমজ, ওদের থেকে বয়সে 3 বছরের বড়। আমাদের ছোটবেলা থেকেই পারিবারিকভাবে বিয়ে ঠিক করা হয়েছে। আপনাদেরকে অনেক অভিনন্দন। সবাই মিলে পটিয়ার রাজবাড়ি দেখতে চললো। গাড়িতে বসে সবাই অনেক রকম কথা বলল, তবে ইয়ামিন সারাক্ষণ ফোনে লেগেছিল। তনিমা তেমন কোনো কথা বলল না। ইয়াকুব তার ভাইয়ের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলল। তারা রাজবাড়িতে পৌঁছে গেল। বিশাল রাজবাড়ির সামনে বাগান। তারা বাগানের দিকে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলো ইয়ামিন আবার কানে ফোন নিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। তবে তনিমার তাতে কোনো ভাবান্তর নেই, এমন ভাব যেন রোজ রোজ এই দৃশ্য দেখে এখন তার চোখে ছানি পড়েছে। তানিশা তামিম দুজন একজন আরেকজনের খুব কাছাকাছি হয়ে দাঁড়িয়ে আছে। তানিশা তামিমের বাহু জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। ছেলে দুটো দেখতে মন্দ তো নয়, সুদর্শন পুরুষ বলা যায়। উচ্চতা চেহারা মিলে বেশ সুদর্শনী, তাদের দুজনের সাথে বেশ মানায়। কেন যেন মনে হলো ইয়ামিনের তনিমার প্রতি কিছুটা গাছাড়া ভাব। এটা ইয়াকুবের একদমই পছন্দ হলো না। সে তনিমার কাছাকাছি গেল। চলুন, আমরা না হয় ততক্ষণ ঘুরে বেড়াই। ঘুরতে ঘুরতে তারা বিভিন্ন ধরনের কথা বলল। তনিমা, আপনি ইয়ামিনকে ভালোবাসেন? কোনো সন্দেহ? কেন এমন মনে হলো? না, আসলে তেমন বোঝাতে চাইনি। আমি বোঝাতে চেয়েছিলাম আপনারা। আমাদের ভালোবাসা দেখা যায় না, তাই তো? ভালোবাসার কি দেখা যাওয়ার মতো? এটা তো একটা অনুভূতি। আপনাকেও অনেক মানুষ ভালোবাসে, তবে তারা তা গোপন করছে বলে কি ভালোবাসা নেই? ইয়াকুব আর কোনো উত্তর করল না। না চাওয়া সত্ত্বেও একটা ক্ষীণ ব্যথার অনুভব হলো, যে ব্যথার উৎস হৃদয়ের গোপন কুঠুরিতে চাপা পড়ে গেল। রাজবাড়ির অনেকগুলো টিলারের মধ্যে সেখানে একটা ছোট্ট টিলা ছিল। তনিমা টিলার উপরে ওঠার চেষ্টা করলো। হঠাৎ করে পিছলে পড়ে যেতে চাইলে ইয়াকুব তার কোমরে আঁকড়ে ধরল। তনিমার সারা শরীরে শিহরণ বয়ে গেল। ইয়াকুব তাড়াতাড়ি হাত সরিয়ে নিল। তনিমা অপ্রস্তুত হয়ে চোখ সরিয়ে নিল। ইয়াকুব দ্বিধাদ্বন্দ্বিত হয়ে বলল, আপনাকে ধরার জন্য। আমি কিছু মনে করিনি, ধন্যবাদ। না হলে আমি পিছলেই পড়ে যেতাম, দুর্ঘটনা ঘটতে পারতো। হঠাৎ কোথা থেকে ইয়ামিন এলো। তার কানে এখনো ফোন। আর ইউ ওকে তনিমা? হ্যাঁ, ঠিক আছি, কোনো সমস্যা হয়নি। আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার রাদীপ, আমার প্রিয় তনিমাকে ঠিকঠাক মতো ধরার জন্য। ওর কিছু হয়ে গেলে আমার অনেক সমস্যা হয়ে যেত। আফটার অল তাকে আমি অনেক ভালোবাসি। ইয়াকুবের নিকট তা কেমন মুখস্থ বাক্যের মতো শোনালো। তনিমা বিস্তর হাসি দিল, তার ভালোবাসার পূর্ণ চাহনিতে তাকালো ইয়ামিনের দিকে। ইয়াকুবের চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট। হঠাৎ করেই যেন তার খুব ক্রোধ অনুভব হলো। সে শুধু একটা নিঃশ্বাস ফেলে বলল, ঠিক আছে। সময় আনুমানিক 11:30 কি 12টা। সময় যেন নিজের সক্রিয়তা জানান দিতে চাইছে না। হোস্টেলের মাঝারি আকৃতির রুমের 4টা বিছানার 3টা বিছানাই খালি। অন্ধকার রুমটাতে এক ফোঁটা আলোর আগমন যেন কঠোরভাবে নিষিদ্ধ। আলো ছায়া ছোট্ট একটা খেলা চলছে যেন এখানে। বাহিরে প্রচন্ড ঝড়ে ভারীপাত উত্তপ্ত নগরীকে ঠান্ডা করতে উদ্যত। আজকের বাড়িধারা 2 নম্বর বিছানায় শুয়ে থাকা যুবতীর আর্তনাদের সাক্ষী। তার চাপা কষ্টের সঙ্গে যেন নিজেও গা ভাসিয়ে দিয়েছে। হোস্টেলের রংচটা রুমের দেয়ালে হাজারো হাজারো কথা লেখা।
কোথাও অনুপ্রেরণামূলক তো কোথাও প্রেমের, তবে বিচ্ছেদের কথাই বেশি। এই লেখার বাহিরেও হোস্টেলের রুমের দেয়ালগুলো আরো অনেক কাহিনী দেখেছে, অনেক কাহিনী নিজের ভেতরে পুষে নিয়েছে। আজও হয়তো আরেকটি কাহিনী পুষে নেওয়ার পালা। রুমে কেউ নেই, কারো থাকার কথা না, কেননা এটা ক্লাসের সময়, সবাই যার যার ক্লাসে আছে। যাও কিঞ্চিত আর্তনাদ শোনা যাচ্ছে, তার আওয়াজ বৃষ্টির প্রবল আওয়াজ ধুয়ে মুছে দিচ্ছে নিজের আওয়াজের সাথে। প্রিয়া থেমে থেমে নিঃশ্বাস ছাড়ছে, হিচকি তুলছে। অতিরিক্ত কাঁদার ফলে চোখ মুখ ফুলে গিয়েছে। কতক্ষণ ধরে কাঁদছে কে জানে। আজকে কাঁদবে, আজকের পর আর কাঁদবে না, এই ভয়টাই তো পেয়েছিল, যার কারণে কখনো মুখ ফুটে ভালোবাসার কথা বলতে সাহস হয়নি। তবে কথায় আছে না, যা তোমার ভাগ্যে থাকবে তার সঠিক সময় তোমার কাছে এসে ধরা দিবে, ঠিক তাই প্রত্যাখ্যানও তো এর আওতায় পড়ে। আমাদের সাথে যা হয়ে থাকে সবই তো ভাগ্য। হ্যাঁ ইসমাম বল।